স্বজনদের খোঁজে কথিত আয়না ঘরে ভিড় করছেন স্বজনরা। পর বছর আটকে রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। বাংলাদেশকে মুক্ত করতে ইলিয়াস আলী যুদ্ধে নেমেছিল এবং ইলিয়াস আলী বাংলার রাস্তায় নেমেছিল। বাংলার সকল মানুষকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমার বিশ্বাস আমার বাবা ফিরে আসবে। বিএনপির শীর্ষ নেতা ইলিয়াস আলী, আপনারা জানেন, তাকে গুম করা হয়েছে। তার নাকি সন্ধান পেয়েছে তার বড় ছেলে লাইভে এসে কিছু তথ্য দিচ্ছে। আমরা কিছুদিন আগে একটা পুলিশেরও বক্তব্য শুনতে পেয়েছি যে ইলিয়াস আলীকে নাকি মেরে তারপরে ব্রাশ ফায়ার করে তাকে নদীতে ফালাইয়া দিছে, এরকমটাও শুনেছি। তবে তার ছেলে যে বিষয়টা বলতেছে যে আয়নাঘর সহকারে ভারত বিভিন্ন জায়গায় তিনি কিন্তু সন্ধান চালিয়েছে এবং সেখান থেকে তার বাবার সাথে কথা বলে নিশ্চিত হয়েছে তার বাবা নাকি এখনও বেঁচে আছে। আমরা সর্বপ্রথম ইলিয়াস আলীর কথা শোনাবো, ইলিয়াস আলীর ছেলের কথা শোনাবো, তিনি কি বলছেন তার বাবাকে নিয়ে। এরপরে আরও একটা অনুসন্ধান থাকছে ভারতের, সেই সর্বশেষ ভিডিওটা, মানে দুইটা ভিডিও দেখলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো চলুন দর্শক, কথা না বলে মূল ভিডিওতে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। দেশ বিদেশে বসবাসরত সকল মানুষকে আমি জানাই সালাম। আমি আসলে এই অবস্থায় কি বলবো, আমার আসলে এই অবস্থায় কিছু বলার নেই। বাংলাদেশের প্রতিটা মানুষের যে অনুভূতি, আমারও বর্তমানে সেই অনুভূতি। বাংলাদেশের মানুষ আজকে মুক্তি পেয়েছে, এটা লন্ডনের সামান্য আলতাওয়ালি পার্ক দেখলেই দেখা যায়। বাংলাদেশ বাদী দেন, শুধু লন্ডন নয়, ম্যানচেস্টার, নিউক্যাসেল, শুধু ইংল্যান্ডও না, আমেরিকা, ফ্রান্স, বিভিন্ন দেশে বাংলাদেশ যেভাবে বাংলাদেশের মানুষ নামছে, এটা দেখেই বোঝা যায় বাংলাদেশের মানুষের অনুভূতি কি। আমিও একজন বাংলাদেশি মানুষ, আমিও বাঙালি দেশি, আমারও অনুভূতি ঠিক সমানই। তরুণ প্রজন্মের একজন হিসেবে বাংলার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে আপনি কি বাংলাদেশ দেখতে চান? এই বাংলাদেশটি বর্তমানে যে পরাধীন অবস্থায় ছিল এবং রক্তপিপাসু শেখ হাসিনার ক্ষমতায় যখন ছিল, বাংলাদেশের ছাত্ররা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশের ছাত্রদের প্রতি আমার কিছু বলার নেই। বাংলাদেশের ছাত্রদের কাছ থেকে আমার অনেক কিছু শিকার আছে, শুধু আমার না, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের, বাংলাদেশের এই বর্তমানে যারা ছাত্ররা যারা বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের বাংলাদেশের এই রাজনীতির দিক থেকে বাংলাদেশের ছাত্রদেরকে শিখতে হবে। আমি বাংলাদেশের ছাত্রদেরকে সালাম জানাই এবং তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদের কাছ থেকে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ অবশ্যই শিখবে। এই যে বাংলাদেশ আজকে মানুষ দেখেন, সবাই যেভাবে বাংলাদেশের মানুষ নেমে পড়েছে, এটা শুধুমাত্র বাংলাদেশের ছাত্রদের দ্বারা সম্ভব হয়েছে। 71 সালেও যেভাবে সম্ভব হয়েছিল, 52 সালেও যেভাবে সম্ভব হয়েছিল, আজকে 24 সালে বাংলাদেশের ছাত্ররা ঠিক সমানভাবে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশকে কিভাবে স্বাধীন করতে হয়। তাদের আন্দোলন, তাদের এই পুরো বিষয়টি তারা যেভাবে রচনা করেছেন এবং সুন্দর, শুধু তাদের আন্দোলন রচনা না, তারা যেভাবে ভবিষ্যৎ বাংলাদেশকে রচনা করবে এটা দেখার অপেক্ষায় আমি। এবং বাংলাদেশের প্রতিটি বাংলাদেশের ছাত্রদেরকে সাহায্য করবেন, শুধু ছাত্ররাও না, বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষ শেষ পর্যন্ত বাংলাদেশের রাস্তায় নেমে এসেছিল এই খুনি সরকারকে সরানোর জন্য। এই খুনি সরকার তাদের নিজেদের বাপের সম্পত্তি মনে করেছিল এই দেশটাকে। এখন তাদের অবস্থা দেখলে বোঝা যাবে যে তারা আসলে কি, তাদের মেইন জায়গাটা কি। এই খুনি হাসিনা সরকার বাংলাদেশে কতগুলো মানুষ গুম করেছে, কতগুলো মানুষ খুন করেছে, টর্চার করে তারা মেরেছে জেলের ভিতরে মানুষকে। মামলা হামলার কথা বাদই দিলাম, মামলা তো নাইলে কোর্টে যে বেল নেওয়া যায়, বা বেল না দিলেও বেলে মানুষ বাইচে আছে। গুম করে আয়না ঘরের মতো জায়গায় বন্দি করে রাখা হয়েছে হাজার হাজার মানুষকে। ডকুমেন্টেড মানুষ গুম হয়েছে 700-র উপরে। এটা কি বাংলাদেশ রচনা করে গিয়েছেন আপনাদেরকে? আপনাদের ছেলেমেয়েরা লজ্জা পাবে, আপনাদের দলের সাথে যারা যুক্ত ছিল তারা লজ্জা পাবে। আপনারা জীবনে আর বাংলাদেশে মুখ তুলে দাঁড়াতে পারবেন না। আপনাদের প্রতি যে বাংলাদেশের মানুষের যে ঘৃণা, প্রত্যেকটা মিনিটে মিনিটে এখন আপনারা টের পাবেন। আমি এই বাংলাদেশের আজকে এই খুশির দিনে আপনাদের মতো নিম্ন ধরনের মানুষকে নিয়ে আমি আর কথা বলে আমার সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা গুম হওয়া মানুষ যাতে ফিরে আসে, আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা এক্সট্রা জুডিশিয়ালি কিল্ড হয়েছে, যারা বাংলাদেশের সরকারের হাতে যারা মারা গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। এই স্টুডেন্টরা যারা বাচ্চা শিশুরা যারা মারা গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। তাদের কথা চিন্তা করলে এখনো আমাদের বুক কান্দে, আমাদের কিছু করার থাকে না। বারান্দায় পর্যন্ত গুলি করে তারা বাচ্চা শিশুকে মারছে। তারা এটা একটা খেলা লাগাই দিয়েছিল। এখন আপনাদের সরকারের প্রধান, আপনাদের রক্ত পিপাসু শেখ হাসিনা আজকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বাংলাদেশের বাচ্চা ছেলেদের কাছে। আপনারা যাদেরকে খুন করেছেন, তাদের হাতে এখন আপনারা বাংলাদেশকে বিতাড়িত করেছেন এবং আপনাদের পরের প্রজন্ম আপনাদেরকে কিভাবে মনে রাখেন এটা শুধু সময় বলে দিবে, আমার বলার দরকার হবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, ইলিয়াস আলীর যে বড় ছেলে, তিনি যে বক্তব্য দিয়েছে যে তার বাবা রাজনৈতিক প্রতিহিংসার কারণে, মানে
আসলে তার পরিবারটা অনেক দুঃখ মানে কষ্ট সহ্য করেছে তার বাবার জন্য, মানে তার বাবাকে না পাওয়ার বেদনা এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। তো যাই হোক, খুশির সংবাদ যেটা, সর্বশেষ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মূলত কি করেছে এই হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের ভয়ঙ্কর গোপন বন্দিশালা আয়নাঘর। যাদেরকে ক্ষমতার জন্য থ্রেট মনে করা হতো তাদেরকেই দিনের পর দিন আটকের পর নির্মম অত্যাচার করা হতো, গুম করে রাখা হতো এই গোপন বন্দিশালায়। এতদিন যা ছিল একেবারেই লোকচক্ষুর অন্তরালে। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একনায়ক শেখ হাসিনার পতন ঘটলে অনেক বন্দী এই গোপন জেলখানা থেকে মুক্ত হচ্ছেন। মুক্ত হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, যিনি গত 6 আগস্ট ভোরে বাসায় ফেরেন। 2016 সালের 23 আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সাদা পোশাকের অস্ত্রধারী কিছু ব্যক্তি তুলে নিয়ে যান। এরপর শিকার হন গুমের। গুম করে তাকে রাখা হয় আয়নাঘরে। আব্দুল্লাহিল আমান আজমি জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে। 1981 সালের ডিসেম্বরে তিনি ৫ম বাংলাদেশ মিলিটারি একাডেমি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 2nd লেফটেন্যান্ট হিসেবে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন। সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত থাকা অবস্থায় তিনি বরখাস্ত হন। আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আরেক বন্দী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। ব্রিগেডিয়ার জেনারেল আজমির মুক্তির একই দিনে তিনিও মুক্ত হন। ব্যারিস্টার আরমানকে উত্তরার একটি জায়গায় চোখ বেঁধে রেখে যাওয়া হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মরহুম মীর কাশেম আলীর ছেলে। 2016 সালের 10 আগস্ট রাত 11:15টার দিকে মিরপুর DOHS এর 7 নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। 2 শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই সময় আদালতে মীর কাশেম আলীর বিচার চলছিল। মীর কাশেম আলীর শেষ ইচ্ছে ছিল তার অতি স্নেহের পুত্র ব্যারিস্টার আরমান তার নামাজে জানাজার ইমামতি করবেন। তার শেষ ইচ্ছাও পূরণ করা হয়নি। আয়নাঘর থেকে মুক্ত হওয়া আরেক বন্দী মাইকেল চাকমা। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা। দীর্ঘ 5 বছর 3 মাস পর অবরুদ্ধ দশা থেকে তিনি 7 আগস্ট মুক্তি পান। মুক্তির দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে এই পাহাড়ি নেতা গুমের শিকার হন। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। মাইকেল চাকমাকে উদ্ধারে এবং মুক্তির দাবিতে নানা কর্মসূচি দেওয়া হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, CHT কমিশন সহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিগণও মাইকেল চাকমার গুমের খবরে উদ্বেগ প্রকাশ করেন। সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। অতি সম্প্রতি এই 3 জন ছাড়াও গোপন এই বন্দিশালা থেকে আরও 284 জনের ছাড়া পাওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু এরপরও DGFI এর হেডকোয়ার্টার্সের সামনে ভিড় জমান গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বিরোধী মতের উপর নির্যাতন চালানো ও বিরোধী রাজনৈতিক নেতাদের গুম করে রাখা হতো আলোচিত আয়নাঘরে। বন্দি রাখা অবস্থায় অধিকাংশ সময় শুধু পানি ও বিস্কিট খেতে দেওয়া হতো। বন্দিশালাটিতে প্রায় সারা দিন রাত চালানো হতো অত্যন্ত উচ্চ শব্দের অ্যাডজাস্ট ফ্যান। দর্শক, ক্ষমতার জন্য এমন কোনো কাজ তিনি করেন না, এটাই হাসিনা আসলে কত বড় খুনি।